বাংলা ও বিশ্ব সাহিত্য অবলম্বনের হরর, সাসপেন্স, কমেডি ও থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থিলস। আজ আপনার জন্য স্যার অথর কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। স্যার অথর কনান ডয়েলের জন্ম 1859 সালে 22শে মে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারাতে। তার লেখা গল্পের মধ্যে শার্লক হোমস বিশ্ববিখ্যাত, যা এনে দিয়েছে তাকে বিশ্বজোড়া খ্যাতি। তার মৃত্যু হয় 1930 সালের 7 জুলাই। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1893 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। প্রধান চরিত্র শার্লক হোমস, ওয়াটসন, ইন্সপেক্টর লেস্ট্রেড ও মিস কুশিং। গল্প পাঠে দ্বীপ। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। অগাস্ট মাসের অসহ্য গরম। রোদের তাপে আমাদের বেকার স্ট্রিটের বাড়ি যেন উনুনের মতো গরম হয়ে গেছে। বিশ্বাস করাই কঠিন যে শীতকালে এই বাড়িতে ঠান্ডায় আমরা জমে যাই। শার্লক সোফায় বসে সকালে আসা একটি চিঠি বারবার পড়েই চলেছে। এইদিকে আমার ব্যাংক ব্যালেন্সের অবস্থাও করুণ, যার জন্য কোথাও ঘুরতে যাওয়ারও উপায় নেই। খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়ে সেটা ছুঁড়ে ফেলার কয়েক মুহূর্ত পরেই শার্লক বলে উঠল, ঠিকই ওয়াটসন, একটা সামান্য ব্যাপার থেকে এত বড় কাণ্ড ঘটে যাওয়াটা মোটেই ঠিক নয়। সত্যিই কোনো মানেই হয় না। কথাটা বলেই আমার খেয়াল হলো শার্লক এক্ষুনি ঠিক কি করেছে। এটা কি করে সম্ভব? এটা তুমি কি করে করলে? মানুষ কি ভাবছে তুমি আজকাল সেটাও বুঝে ফেলছো নাকি? মাই ডিয়ার ওয়াটসন, তোমার মনে আছে আমি কয়েকদিন আগে তোমায় একটা এডগার অ্যালান পোয়ের একটা গল্প শুনিয়েছিলাম, যেখানে তার গোয়েন্দা নায়ক তার বন্ধুর মনের কথা শুধু অবজারভেশন থেকেই বুঝে ফেলেন। আর তুমি বলেছিলে এই সব গল্পেই হয়, বাস্তবে নয়। তা এবার বিশ্বাস হলো তো? কিন্তু সেখানে তো গোয়েন্দার বন্ধুটা অনেক কিছু করেছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাথরে হোঁচট খেয়ে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আরো কত কিছুই তো করছিলেন, কিন্তু আমি তো শুধু বসেই ছিলাম। কিন্তু তোমার মুখ ওয়াটসন, আর তার মুহূর্তে মুহূর্তে পাল্টানো অভিব্যক্তি। তুমি বলতে চাইছো আমি কি ভাবছিলাম সেটা শুধু তুমি আমার মুখ দেখেই ধরে ফেলেছো? তোমার মুখ, আর বিশেষ করে তোমার চোখ। আমার চোখ? দেখো, আমি তোমায় ধরিয়ে দিচ্ছি। তুমি কাগজটা ছুঁড়ে ফেলতে তোমার দিকে আমার প্রথম নজর গেল। আমি লক্ষ্য করলাম তুমি প্রথম দেওয়ালে টাঙানো জেনারেল গর্ডনের ছবির দিকে তাকালে, তারপর ওই বইয়ের স্তূপের উপর রাখা হেনরি ওয়ার্ড বিচারের ছবির দিকে তাকালে, তারপর ফাঁকা দেওয়ালের দিকে তাকালে। মানেটা খুব সহজ, বিচারের ছবিটাও যদি বাঁধানো হতো তাহলে জেনারেল গর্ডনের পাশেই থাকতো। বাহ, প্রতিটা কথা একদমই ঠিক। এইটুকুতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ওয়াটসন। কিন্তু তারপরে আমি খেয়াল করলাম তোমার চোখ আবার বিচারের ছবির দিকে গেল। তুমি তার দিকে তাকিয়েই রয়েছো, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অন্য কিছু ভাবছো। কি ভাবতে পারো? নির্ঘাত বিচারের কেরিয়ার নিয়ে, সিভিল ওয়ারের সময় তার কীর্তিকলাপ নিয়ে ভাবছো তুমি। কিন্তু তারপরে দেখলাম তোমার চোখ আস্তে আস্তে বিচারের ছবির থেকে সরে গেল, কিন্তু তোমার মুখের ভাবুক অভিব্যক্তিটা কিন্তু রয়েই গেল। নিশ্চয়ই সিভিল ওয়ার নিয়েই ভাবছিলে। তোমার মুখে চোখে দুঃখের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তুমি মাথা নাড়লে, তার মানে তুমি ভাবছো সিভিল ওয়ারে মারা যাওয়া হাজার হাজার বীর সৈনিকদের কথা। তুমি আস্তে আস্তে তোমার সেই পুরনো আফগানিস্তানের যুদ্ধের ক্ষতের জায়গাটায় হাত বোলালে। তোমার মুখের একটা ম্লান হাসি ফুটে উঠল। আফগানিস্তানের যুদ্ধের সূত্রপাত একটি মতবিরোধ, এবং ঠিক এই মুহূর্তে আমি ঠিক সেই কথাটাই বলে উঠলাম, আর দেখলাম তুমি আমার কথায় সায় দিলে। এর থেকে এটাই প্রমাণ হলো আমি এতক্ষণ যা যা ভেবেছি তা সব সঠিক।
কিন্তু শার্লক সব গুছিয়ে বলার পরেও আমার অবাক ভাবটা ঠিক কাটছিল না। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, অত অবাক হওয়ার কিছু নেই ওয়াটসন, এটা খুবই সামান্য ব্যাপার। এর থেকে ঢের বেশি ইন্টারেস্টিং হলো এই চিঠিটা। আজকের কাগজে একটা ছোট্ট খবর বেরিয়েছিল ক্রস স্ট্রিটের মিস কুশিংয়ের ব্যাপারে। তোমার চোখে পড়েনি নিশ্চয়ই? কই না তো। ফিনান্সিয়াল কলামের নিচেই ছিল। পড়ো। কই দেখি। ও হ্যাঁ, এই তো, বিভৎস উপহার। ক্রয়ডেনের ক্রস স্ট্রিট নিবাসী মিস সুজেন কুশিং এর কাছে গতকাল দুপুর 2টো নাগাদ ডাকে একটি ব্রাউন পেপারে মোড়া একটি বাক্স আসে। বাক্স খুলে মিস কুশিং দেখেন ভিতরে রয়েছে প্রচুর নুন। হ্যাঁ, নুনটা ঢেলে ফেলতে গিয়ে ভিতরের থেকে বেরিয়ে আসে এক জোড়া টাটকা মানুষের কান। বাবা, পোস্টমার্ক থেকে বোঝা যায় বাক্সটা এসেছে বেলফাস্ট থেকে, কিন্তু প্রেরকের নাম লেখা নেই। মিস কুশিংয়ের 50 বছর বয়স, তার বন্ধু বা আত্মীয় তেমন কেউ নেই, কাজেই তাকে ডাকে উপহার পাঠাবে এমন মানুষের সংখ্যাও খুবই কম। এর আগে উনি যেখানে থাকতেন সেখানে 3জন ডাক্তারি ছাত্র ভাড়া থাকতো, যাদের নানা কারণে উনি বার করে দেন। কাজেই সন্দেহ করা হচ্ছে তারাই হয়তো রেগে গিয়ে এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। তাদের মধ্যে একজন আয়ারল্যান্ডে থাকেন, ফলে পুলিশের সন্দেহ হচ্ছে এই ব্যাপারে। ঘটনার তদন্ত করেছে ইন্সপেক্টর লেস্ট্রাড। চিঠিটা লেস্ট্রারের কাছ থেকেই এসেছে। এবার চিঠিটা দেখো। এই ধরনের মামলার তদন্ত আপনি ছাড়া কেউ করতে পারবে না। আমরা কোন দিকে এগোবো সেটা কিছুতেই বুঝতে পারছি না। বেলফাস্ট পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সেদিন ডাকে অনেক পার্সেল এসেছিল। এই পার্সেলটি কে দিয়ে গেছে তা আলাদা করে চেনার কোনো উপায় নেই। বাক্সটা খুবই সাধারণ, একটা হাফ পাউন্ড তামাকের বাক্স, তাতে কোনো বিশেষত্ব নেই। কাজেই সেই দিক দিয়ে আমরা কিছু সুবিধাই করতে পারছি না। আপনি যদি একটু সময় বার করে আসতে পারতেন তাহলে খুবই উপকার হয়। আমি সারাদিন থানাতেই থাকবো। কি বলো ওয়াটসন, এই বিভৎস গরমে একবার ক্রয়ডেন পাড়ি দেবে নাকি? যাওয়া যেতেই পারে, কাজ তো কিছু নেই। বেশ, তাহলে তৈরি হয় না, আর একটা গাড়ি ডাকতে বলো। আমি 1 মিনিটে জামা কাপড় ছেড়ে আসছি। আমরা ট্রেনে যেতে যেতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল, তাই ক্রয়ডেনে সেরম গরম নেই। শার্লক ট্রেনে ওঠার আগেই তার করে দিয়েছিল, কাজেই লেস্ট্রাড স্টেশনে আমাদের সঙ্গে দেখা করতে চলে এলো। স্টেশন থেকে মিস কুশিংয়ের বাড়ি 5 মিনিটের হাঁটা পথ। লম্বা একফালি রাস্তা, রাস্তার দুদিকে একই রকম দেখতে সব দুতলা বাড়ি। তার মধ্যে একটির দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো লেস্ট্রাড। কম বয়সী এক কাজের লোক দরজা খুললেন। আমরা ভিতরে ঢুকে দেখি মিস কুশিং বসবার ঘরেই বসে রয়েছেন। আমাদের দিকে কেমন একটা ফ্যাল করে তাকালেন, তারপর লেস্ট্রাডের দিকে তাকিয়ে বললেন, জিনিস দুটো আউট হাউসেই আছে, ওইগুলো বিদায় করতে পারলেই বাঁচি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওইগুলো নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। আমি খালি চাইছিলাম মিস্টার হোমস ওই জিনিসগুলো একবার দেখুক। এখানে না দেখলে চলছিল না? না মানে, যদি ওনার কিছু প্রশ্ন থাকে। আমাকে প্রশ্ন করে কি হবে? আমি তো আপনাকে আগেই বলেছি আমি এই ব্যাপারে কিছুই জানি না। উনি তো ঠিকই বলছেন লেস্ট্রাড। ম্যাডাম, আমার নাম শার্লক হোমস। আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। দেখুন, আমি একজন রিটায়ার্ড মহিলা, আমার অনেক বয়স হয়েছে। আমি চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করি না। আর তার উপর গত 2 দিন ধরে দফায় দফায় প্রেস পুলিশের জবাব দিতে দিতে আমার প্রাণ অষ্টাগত। আপনাদের যা দেখতে হয় দেখুন, কিন্তু প্লিজ ওইগুলো আর এখানে আনবেন না।
আর ওইগুলো আপনারা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বাড়ির পেছনে বাগান, তারই এক কোণে ছোট্ট আউট হাউস। তার ভেতর থেকেই লেস্ট্রেড বার করে আনলো একটা ছোট্ট হলুদ কার্ডবোর্ডের বাক্স, খানিকটা ব্রাউন পেপার আর এক টুকরো সুতো। শার্লকের চোখটা প্রথম সুতোর দিকেই গেল। এই সুতোটা ভীষণ ইন্টারেস্টিং। লেস্টার, তুমি কি বুঝছো? এইটাতে তো আলকাতরা মাখানো রয়েছে। আলকাতরা মাখানো ঠোয়াইং, আর এইখানেই মিস কুশিং কাঁচি দিয়ে সুতোটা কেটেছেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতে ইম্পর্টেন্ট কি আছে? তুমি বুঝতে পারছো না লেস্টার, উনি কাঁচি দিয়ে কেটেছেন বলেই তো এই গিটটা ইনট্যাক্ট রয়ে গেছে। আর এই যে এই গিটটা খুবই পিকিউলিয়ার। হ্যাঁ, মানে খুবই পরিপাটি করে বাঁধা, সেটা আমি আগেই লক্ষ্য করেছি। যাকে সুতো তো দেখলাম, এবার কাগজটা দেখি। হ্যাঁ, কড়া কফির গন্ধ। হাতের লেখা বেশ খারাপ, সস্তার কলম দিয়ে লেখা। ক্রয়েডেন বানান ভুল, আই লিখেছিলেন, সেটা পরে শুধরে ওয়াই করেছে। পুরুষের হাতের লেখা। তার মানে পার্সেলটি পাঠিয়েছেন একজন পুরুষ, যার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, খুব একটা শিক্ষিতও না, এবং ক্রয়েডেনের বানান জানে না। তার মানে উনি এখানে এর আগে আসেননি। এবার বাক্সটা দেখি। খুব সাধারণ হানিডিউ তামাকের বাক্স। বাঁ দিকের কোণে দুটো আঙুলের ছাপ। ভেতরে নুন এখনো রয়েছে দেখছি। এই নুন খাওয়ার জন্য ব্যবহার করা হয় না। চামড়া বা ওই ধরনের জিনিস যাতে খারাপ না হয়ে যায়, যাতে পচে না যায়, তার জন্যই এই ধরনের নুন মাখিয়ে রাখা হয়। আর বাক্সের ভেতরে এই কান দুটো, এ কি? এটা তো জোড়া নয়। দুটো কান দুটো আলাদা মানুষের। হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও খেয়াল করছি মিস্টার হোমস, কিন্তু আমরা ভাবছিলাম ডাক্তারি ছাত্ররা যদি প্র্যাকটিক্যাল জোক হিসাবে এটা করে থাকে, মানে এই ডাইসেকশনের জন্য রাখা দুটো আলাদা আলাদা লাশ থেকে হয়তো। কিন্তু এটা প্র্যাকটিক্যাল জোক নয় লেস্টার। আপনি একদম নিশ্চিত? মনে তো হয় না। ডাইসেকশনের জন্য যে লাশ ব্যবহার করা হয় তা ফর্মালডিহাইডে চুবিয়ে রাখা থাকে, এগুলোকে তা করা হয়নি। দুটো কানই বেশ টাটকা, আর দুটোই কাটা হয়েছে খুব ভোঁতা কিছু দিয়ে, যেটা ডাক্তারি ছাত্ররা করলে হতো না। না লেস্টার, দিস ইজ নট আ প্র্যাকটিক্যাল জোক, দিস ইজ ক্রাইম। কিন্তু এই কান দুটো তো অপরাধের প্রমাণ। কেউ নিজের অপরাধের প্রমাণ এইভাবে কাউকে কেনই বা পাঠাবে? এই প্রশ্নের উত্তরটাই তো আমাদের বার করতে হবে লেস্টার। আমি যা বুঝতে পারছি তা হলো দুটো আলাদা আলাদা কান, মানে দুটো খুন। এর মধ্যে একটা কান ছোট এবং তাতে কানের দুলের ফুটোও রয়েছে, কাজেই সেটা মহিলার। অন্যটাতেও দুলের ফুটো রয়েছে কিন্তু বড় আর রোদে পোড়া, কাজেই সেটা সম্ভবত পুরুষের। আজ শুক্রবার, পোস্টমার্ক বলছে এটা বৃহস্পতিবার পোস্ট করা হয়েছে, যার মানে খুন দুটো সম্ভবত বুধবার বা মঙ্গলবার হয়েছে। কিন্তু এই দুটো মিস কুশিংকে পাঠানো কেন? তাকে ভয় দেখাতে, কষ্ট দিতে, নাকি তাকে জানাতে যে কাজ হয়ে গেছে? মানে তুমি বলছো উনি এই ঘটনাটির সাথে জড়িত? মনে হয় না ওয়াটসন। জড়িত হলে পুলিশ ডাকতেন না। কান দুটোকে বাক্স সমেত এই বাগানের কোনো একটা কোণে পুঁতে ফেলতে পারতেন, কেউ কিছু জানতেও পারতো না। তার মানে উনি খুনিকে চেনেন না। আমি মিস কুশিংকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, আপনি তাই করুন। আমার ওনার কাছ থেকে নতুন করে কিছু জানার নেই। আমার থানায় একটা কাজ আছে, আমি সেখানেই যাচ্ছি। আপনার কাজ হয়ে গেলে চলে আসবেন তাহলে। গুড বাই। ফেরার পথে নিশ্চয়ই দেখা করে যাবো লেস্টার। আমরা দুজনে আবার বসবার ঘরে ফিরে এলাম। মিস কুশিং উল বুনছিলেন। আমাদের দেখে কাটা নামিয়ে রাখলেন তিনি। আমার মনে হয় বাক্সটা ভুল করে আমার কাছে চলে এসেছে। আমায় কেউ কেন এমন জিনিস পাঠাবে বলুন তো? আমার তো কোনো শত্রু নেই মিস্টার হোমস। আমারও তাই মনে হয় মিস কুশিং, আমারও ঠিক তাই মনে।
শার্লকের কথা আটকে গেছে শুনে আমি তার দিকে ফিরলাম। দেখি সে তাকিয়ে আছে সোজা মিস কুশিংয়ের দিকে। মুখ দেখে মনে হয় সে যেন কিছু বুঝতে পেরেছে। হঠাৎ শার্লক চোখ সরিয়ে নিয়ে বলে উঠল, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। আরও প্রশ্ন? আপনার 2 বোন আছে তাই না? আপনি জানলেন কি করে? আপনার ফায়ারপ্লেসের উপর ছবিটা দেখে। 3 জন মহিলা, মাঝখানের জন যে কম বয়সে আপনি সেটা বলে দিতে হয় না, আর অন্য 2 জন আপনার কাছাকাছি বয়সের, আর ওদের সঙ্গে আপনার মুখের মিল যথেষ্ট। আপনি ঠিকই বলেছেন। আমার 2 বোন, সেরা আর মেরি। আর তার পাশের এই ছবিটা লিভারপুলে তোলা সম্ভবত। আপনার এক বোনের সঙ্গে কম বয়সী এক ভদ্রলোক, ইউনিফর্ম দেখে মনে হচ্ছে জাহাজ স্টুয়ার্ড। আপনার বোনের তখনও বিয়ে হয়নি মনে হয়। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। সেটাই আমার পেশা, মিস কুশিং। এই ছবিটা তোলার কয়েকদিন পরই ওদের বিয়ে হয়। ওর নাম জিম ব্রাউনার। তখন দক্ষিণ আমেরিকার জাহাজেই কাজ করত, কিন্তু আমার বোনের কাছে থাকার জন্যে লিভারপুল লন্ডনের জাহাজে কাজ শুরু করে। তা কোন জাহাজ? কনক্রার? না, মেয়েটিভ। কিন্তু জিম ভালো লোক ছিল না। সেই মদের জন্য ও আমার বোন ম্যারিকে ছেড়ে চলে গেল। এখন তো সেরাও আমাকে চিঠি লেখে না। কার কি অবস্থা কিছুই আমি জানি না। ভদ্রমহিলাকে দেখে আমার খারাপই লাগছিল। একে বয়সও হয়েছে, তার ওপর একা থাকেন, কথা বলারও কেউ নেই। আমাকে আর শার্লককে এতদিনের জমিয়ে রাখা কথা সব আস্তে আস্তে বলে ফেললেন। জিম ব্রাউনার তার ডাক্তারি ছাত্র ভাড়াটে সব কথাই বললেন। হোমস মন দিয়ে শুনছিল। হ্যাঁ, মাঝে মাঝে এক আধটা প্রশ্নও করছিল। আচ্ছা, স্যারাও তো আপনার মতো বিয়ে করেননি, তাহলে আপনারা 2 জন একসাথে থাকেন না কেন? চেষ্টা করিনি ভাবছেন? কিন্তু ওর বড্ড অন্যের ব্যাপারে নাক গলানো স্বভাব। কয়েক বছর আমরা একসাথেই ছিলাম, কিন্তু তারপর ছাড়াছাড়ি হয়ে যায়। আর আপনি বলছেন মেরি আর তার বরের সঙ্গে ওনার সম্পর্কটা ভালো ছিল না? এক সময় খুব ভালো সম্পর্ক ছিল, জানেন তো। ও তো লিভারপুলে গেছিল মেরি আর ওর বরের সাথে থাকতে পারবে বলে, কিন্তু যাওয়ার পর থেকেই জিমের ব্যাপারে আর ওর মদ খাওয়ার ব্যাপারেই লিখত শুধু। জিম নিশ্চয়ই ওর নাক গলানো পছন্দ করতো না। 2 জনের মধ্যে অশান্তি হয়েছিল, আর সেই থেকেই ওদের সম্পর্ক খারাপ। ধন্যবাদ মিস কুশিং। ও হ্যাঁ, আপনার বোন কোথায় থাকেন যেন বললেন? নিউ স্ট্রিট, ওয়েলিংটন। রাইট। ধন্যবাদ, এবং আপনাকে এত বিরক্ত করার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। এই বলে শার্লক উঠে পড়ল, তার সঙ্গে আমিও। বাড়ি থেকে বেরিয়েই একটা ঘোড়ার গাড়িও পেয়ে গেলাম। এখান থেকে ওয়েলিংটন কত দূর? বেশি নয় স্যার, ওই 1 মাইল মতো। বেশ, উঠে পড়ো বর্ষণ। লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হবে। ক্যাবি? ইয়েস স্যার। রাস্তায় পোস্ট অফিস দেখলে একটু দাঁড়িয়ে যাও তো। ওকে স্যার। পোস্ট অফিস থেকে শার্লক একটা তার পাঠালো। তারপর ওয়েলিংটন পর্যন্ত রাস্তায় একটাও কথা বলল না। আমরা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটা দেখতে অনেকটা মিস কুশিংয়ের বাড়ির মতোই। গাড়িকে অপেক্ষা করতে বলে শার্লক নেমে দরজার কড়া নাড়ল। দরজা খুললেন কালো কোট পরা প্রচণ্ড গম্ভীর এক ভদ্রলোক। গুড ডে স্যার, মিস কুশিং বাড়ি আছেন? হ্যাঁ আছেন, কিন্তু ওনার সাথে এখন দেখা করা যাবে না। কেন? গতকাল থেকে ওনার শরীর খুব খারাপ। আমি ওনার ডাক্তার। এই অবস্থায় আমি ওনার সাথে দেখা করতে দিতে পারবো না। আপনি বরং 10 দিন পরে আসুন, ওকে? এই বলে ভদ্রলোক শার্লকের মুখের ওপরে দরজা বন্ধ করে দিলেন।
কিন্তু শার্লকের মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। ওয়েল, দেখা করা যাবে না যখন তখন, তাহলে আর কিছু করারই নেই। দেখা করতে পারলেও উনি অসুস্থ অবস্থায় কী বা বলতেন তোমায়? আমি ওকে কোনো প্রশ্ন করতাম না ওয়াটসন, আমি ওকে শুধু দেখতে চাইছিলাম। যাই হোক, ক্যাবি, ইয়েস স্যার। আশেপাশে ভালো কোনো হোটেল চেনো? হ্যাঁ চিনি স্যার। ভেরি গুড, তাহলে আমাদের সেখানেই নিয়ে চলো। আগে একটু খাওয়া দাওয়া করা যাক ওয়াটসন, তারপর আমাদের বন্ধু লেস্ট্রাডের সঙ্গে দেখা করতে হবে। খাওয়ার সময় শার্লক বেহালা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলল না। নিজের বেহালাটা কিভাবে কিনেছে, পাগানিনির বাজনা ওর কত পছন্দের, তারপর পাগানিনির নানা গল্প, এসব শুনতে শুনতে আমরা যখন উঠলাম ততক্ষণে দুপুরের রোদ পড়ে গেছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আমরা থানায় পৌঁছে দেখি লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার জন্য তার এসেছে মিস্টার হোমস। আমার তারের উত্তর নিশ্চয়ই। শার্লক লেস্ট্রেডের হাত থেকে কাগজটা নিয়ে পড়ল। মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। বুঝলাম। কি বুঝলেন মিস্টার হোমস? সব বুঝে গেছি লেস্ট্রাড। সব মানে? মানে আমি তোমায় যা বলেছিলাম লেস্ট্রাড, একটা ভয়ঙ্কর অপরাধ ঘটে গেছে এবং তার সব তথ্য এই মুহূর্তে আমার হাতে। অপরাধী কে? শার্লক তার প্রশ্নের উত্তর মুখে না দিয়ে তার ভিজিটিং কার্ডের পিছনে কি একটা লিখে দিয়ে লেস্টার্ডের দিকে ছুড়ে দিল। সব লিখে দিয়েছি, যদিও তুমি আগামীকাল রাতের আগে কিছুই করে উঠতে পারবে না। ও হ্যাঁ, আর একটা ব্যাপার লেস্টার, এই মামলার সাথে আমার নাম যেন না জড়িয়ে পড়ে, কেমন? ওয়াটসন, চলো। সেদিন রাতে বেকার স্ট্রিটের ঘরে বসে আমাদের আলোচনা শুরু হলো ডিনারের পর। লেস্ট্রাড কেমন বলো তো? শিকারী কুকুরের মতো, নিজের থেকে শিকার করতে পারবে না, কিন্তু একবার ওকে গন্ধ শুকিয়ে দাও, ও ঠিক খুঁজে বার করবে। কেস তাহলে কমপ্লিট? মোটামুটি। অপরাধী কে তা জানা গেছে, কিন্তু দুজন ভিকটিমের মধ্যে একজন কে তা জানা যায়নি। অপরাধী তো মনে হয় লিভারপুলের জিম ব্রাউনার, তাই না? নিঃসন্দেহে। আচ্ছা, আমি তো আন্দাজে বললাম, কিন্তু তুমি এতটা শিওর হচ্ছে কি করে? আচ্ছা বেশ, ভেঙে বলছি। আমরা এই কেসের শুরু থেকে কি কি দেখলাম? একজন নিপাট ভালো মানুষ মহিলা, যার এই অপরাধের সাথে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার বাড়িতে তার দুই বোনের ছবি। ওই ছবি দেখেই আমার মনে হয়েছিল এই বাক্সটা মিস কুশিংয়ের কাছে হয়তো ভুল করে চলে এসেছে। যাওয়ার কথা ছিল ওই দুজনের একজনের কাছে। তারপর আমরা বাগানে গিয়ে বাক্সটা দেখলাম। তোমার মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে সুতোটা বড় অদ্ভুত। অ্যাকচুয়ালি ওই ধরনের সুতো জাহাজে ব্যবহার করা হয় ওয়াটসন, এবং যে গিঁটটা বাঁধা ছিল ওই ধরনের গিঁট সাধারণত নাবিকেরাই বাঁধে। পার্সেল পোস্ট করা হয়েছে যেখান থেকে, সেটা একটা বন্দর, আর পুরুষের কানে দুলের ফুটোটা সাধারণত নাবিকেরাই করে। কাজেই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমাদের অপরাধী একজন নাবিক। সেই বাক্সের উপর ঠিকানা দেখতে গিয়ে আমি লক্ষ্য করলাম নাম লেখা রয়েছে মিস এস কুশিং। ভদ্রমহিলার নাম সুজান কুশিং, কাজেই এটা তার হতেই পারে। কিন্তু ওই নামে কি অন্য কেউ আছেন? এটা জানতেই আমি ভেতরে গেলাম আর গিয়ে লক্ষ্য করলাম মহিলার কান। কান? হ্যাঁ ওয়াটসন, কান। তুমি হয়তো পড়োনি, আমি কয়েক বছর আগে একটা ছোট্ট লেখা লিখেছিলাম এই কান নিয়ে। যাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাদের কানের গঠন বড় আশ্চর্য মিল থাকে। ঘরে ঢুকেই আমার চোখ পড়ল মিস কুশিংয়ের কানের ওপর, এবং আমি অবাক হয়ে গেলাম দেখে যে তার কান এবং বাক্সের ভেতরের কান প্রায় হুবহু এক। এবং ভদ্রমহিলা বললেন তার বোনের নাম স্যারা। স্যারা কুশিং? মিস এস কুশিং? এক্স্যাক্টলি ওয়াটসন। আর ভেবে দেখো, দুজনের ঠিকানাও কিন্তু একসময় একই ছিল। এবার মিস কুশিং আমাদের কি বললেন? যে স্যারা
লিভারপুলে গিয়েছিল মেরির কাছে থাকতে। মেরির বর জিম ব্রাউনার একজন জাহাজের নাবিক, এবং লিভারপুলে থাকতে স্যারার সাথে ব্রাউনারের অশান্তি হয়। এরপর যদি জিম ব্রাউনার এই কাণ্ডটি ঘটিয়ে থাকে, তারপর স্যারাকে পাঠাতে চায়, তো স্বাভাবিকভাবে তার পুরনো ঠিকানাতেই পাঠাবে, তাই না? একদম। এরপর আমরা গেলাম ওয়েলিংটন স্যারা কুশিং এর সাথে দেখা করতে। আমার একটু কৌতূহলই ছিল ওর কানের ব্যাপারে, কিন্তু দেখা হলো না। আমার সন্দেহ উনি এই ঘটনার কথা সব জানতে পেরেছিলেন। সব কাগজেই এটা নিয়ে লেখালেখি হয়েছিল। আমার সন্দেহ উনি বুঝতেই পেরেছিলেন যে বাক্সটা আসলে তারই জন্য ছিল। সেই থেকেই ওনার শরীর খারাপ। কিন্তু তার আগে তুমি একটা তার করেছিলে, যেটার উত্তর পেলে থানায়। সেটা থেকে কি জানলে? আমি লিভারপুলে তার করেছিলাম ওয়াটসন। ওখানে আমার একজন লোক আছে। সে খবর নিয়ে আমায় জানালো যে ব্রাউনারদের বাড়িতে 3 দিন ধরে তালা লাগানো রয়েছে। জাহাজ কোম্পানির অফিস থেকেও খবর এলো যে জিম মে ডে জাহাজে বেরিয়ে গেছে, এবং আমি আন্দাজ করলাম মে ডে লন্ডনে পৌঁছবে কাল রাতে। যখন পৌঁছবে ব্রাউনার, তখন লেস্টারের খপ্পরে পড়বে, এবং তারপর আমরা এই বিচিত্র মামলার বাকি তথ্যগুলো জানতে পারব। লেস্ট্রেড আমাদের হতাশ করলো না। 2 দিন পরেই তার চিঠি এলো। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার কথা মতো আমি সন্ধ্যে 6টার সময় অ্যালবার্ট ডক এ পৌঁছে SSM ডে জাহাজে উঠি। সেখানে খবর নিয়ে জানতে পারি যে জাহাজে জিম ব্রাউনার বলে একজন রয়েছে, কিন্তু তার অত্যন্ত অদ্ভুত ব্যবহারের ফলে ক্যাপ্টেন তাকে আপাতত বরখাস্ত করেছে। ব্রাউনার জাহাজের দিকেই বসেছিল এবং চুপচাপ আমাদের সাথে থানায় আসে, কোনো ঝামেলা করেনি। থানায় এসে সে একটি স্বীকারোক্তি দেয়, যার একটা কপি আপনাকে পাঠালাম। এরপরে ব্রাউনারের বিরুদ্ধে আদালতে প্রমাণ করার আর কোনো অসুবিধা আমাদের হবে না। এটি আপনার অনুগত জি লেস্টার। ব্রাউনারের স্বীকারোক্তি পুরোটা পড়ে হোমসের চোখ কপালে উঠে গেল। বাবা, এ তো অদ্ভুত কাহিনী ওয়াটসন। তার মানে তুমি যা ভেবেছিলে সেটা নয়? এতটা আমি ভাবতে পারিনি। লিভারপুলে গিয়ে ব্রাউনারের প্রেমে পড়ে স্যারা, এবং ব্রাউনারকে প্রেম নিবেদন করে, কিন্তু ব্রাউনার তাকে প্রত্যাখ্যান করে। তারপর থেকেই স্যারা মেরির মন ব্রাউনারের বিরুদ্ধে বিষিয়ে দিতে থাকে। ক্রমেই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে, ব্রাউনারের মদ খাওয়াও বাড়তে থাকে, এবং তারপর এন্ট্রি হয় অ্যালেক ফেবার্নের। অ্যালেক ছিল স্যারার বন্ধু, কিন্তু আস্তে আস্তে তার আর মেরির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওরে বাবা রে! সত্যিই বড্ড জটিল। তো যাই হোক, স্বাভাবিকভাবেই ব্রাউনারের এটা পছন্দ হয় না এবং স্যারাকে বাড়ি থেকে বার করে দেয়। স্যারা 2 গলি পরেই ও একটা ভাড়া বাড়ি নিয়ে নিল, এবং সেখানে মেরি আর অ্যালেক লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করলো। কিন্তু ব্রাউনার সেটাও জানতে পারে, এবং একদিন সেখানে গিয়ে সেখান থেকে মেরিকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। কিন্তু তাও সে যখন জাহাজে থাকতো, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ তো হতোই। আর তারপর একদিন ব্রাউনারের জাহাজে কিছু গোলমাল হয়। সে এমন একটা সময় বাড়ি ফেরে যেখানে মেরি তাকে এক্সপেক্ট করছিল না। বন্দর থেকে হেঁটে বাড়ি ফেরার সময় সে ঘোড়ার গাড়িতে মেরি আর অ্যালেককে দেখতে পায়। ব্যাস, তার মাথায় খুন চেপে বসে। মেরি আর অ্যালেক নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিল। ব্রাউনারও একটা নৌকা ভাড়া করে ওদের পিছু নেয়। সেদিন ছিল ঘন কুয়াশা, কাজেই ওদের পিছনে যে কে রয়েছে সেটা ব্রাউনার যতক্ষণ না ওদের কাছে এসেছে ওরা বুঝতেও পারেনি। তারপর আবার কি, ব্রাউনারের মতো অভিজ্ঞ নাবিকের হাতে একটা নৌকার দাঁড় একটা মারাত্মক অস্ত্র বর্ষা। 2 ঘায়ে দুজনের মাথা থেতলে দেয়, তারপর ছুরি দিয়ে দুজনের কান কেটে নেয়। তারপর নৌকার সাথে মৃতদেহ দুটোকে বেঁধে নৌকাটাকে ডুবিয়ে দেয়। সেই রাতেই ও স্যারা কুশিংকে এই কান দুটো পাঠায়। বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার! কেস হিসেবে এমন কিছু কঠিন নয় ওয়াটসন, কিন্তু আমি ভাবছি অন্য জিনিস। কি? আমরা তো সবাই ভাবি যে জীবনের একটা মানে আছে,
এই যে আমাদের সাথে রোজ যা যা ঘটে তার কিছু বিশেষ তাৎপর্য আছে, কিন্তু এই যে ঘটনাক্রম, এর থেকে কি তাই মনে হয়? এর কি কোনো মানে হতে পারে? আমাদের জীবন কি তাহলে শুধুই আকস্মিক কয়েকটা ঘটনা যার আসলে কোনো মানেই নেই? এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছেও নেই ওয়াটসন। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য কার্ডবোর্ড বক্স। গল্প পাঠে দীপ, শার্লকের চরিত্রে রাজীব, ওয়াটসনের চরিত্রে দীপ, মিস কুর্জিনের মোনালিসা, লেস্টার প্রীতম। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় টিম স্যাটারডে থ্রিলস, সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাজীব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।